নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর। রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আঁধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে, কথা নয় প্রমাণ, গুজব নয় সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নমস্কার, নিউজ ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। 21শে ফেব্রুয়ারি, ভাষার আত্মত্যাগের এক অনন্য ইতিহাস। 1952 সালের এই দিনে বহু তরুণ বাংলা ভাষা স্বীকৃতির দাবিতে প্রাণ হারিয়েছিলেন। সেই রক্তাক্ত অধ্যায় জাতীয় চেতনার অন্যতম ভিত্তি। 21শে ফেব্রুয়ারি একটি দিন যা বাঙালির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও সংগ্রামের প্রতীক। ভাষার অধিকারের জন্য প্রাণ বিসর্জনের এমন ইতিহাস বিশ্বে খুবই বিরল। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্ররা রাজপথে নামেন। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক জব্বার সহ আরও অনেক মুক্তিযোদ্ধারা। সেই রক্তেই লেখা হয় ভাষা আন্দোলনের ইতিহাস। 1947 সালে দেশভাগের পর পাকিস্তান রাষ্ট্রে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল বাংলা। সেই অবিচারের প্রতিবাদে শুরু হয় ভাষা আন্দোলন। ছাত্র সমাজ, সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতাদের সম্মিলিত সংগ্রাম একসময় রূপ নেয় ঐতিহাসিক গণ আন্দোলনে। 21শে ফেব্রুয়ারির আত্মত্যাগ শেষ পর্যন্ত বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দেয়। ভাষা শহীদদের সেই ত্যাগ কেবল বাঙালির ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসেও এক অনন্য নজির। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। এর মধ্য দিয়েই ভাষা আন্দোলন পায় বৈশ্বিক স্বীকৃতি। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা একটি জাতির সংস্কৃতি, ঐতিহ্য ও চিন্তার বাহক। ভাষা হারালেই হারিয়ে যায় ইতিহাস, সাহিত্য ও সক্রিয়তা। তাই 21শে ফেব্রুয়ারি আমাদের মনে করিয়ে দেয়, নিজের ভাষাকে ভালোবাসা মানে নিজের অস্তিত্বকে রক্ষা করা। 21শে ফেব্রুয়ারি বাঙালির চেতনায় চিরজাগরুক। ভাষার জন্য আত্মত্যাগের এই ইতিহাস আমাদের শিখিয়েছে, অধিকার আদায়ের সাহস, ঐক্য ও দৃঢ়তার কোনো বিকল্প নেই। ভাষা দিবস তাই শুধু একটি তারিখ নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অমলিন প্রতীক। বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া। ভোটের আগেই সক্রিয় পার্থ চট্টোপাধ্যায়। জেল থেকে মুক্তির পর প্রথমবার বেহালায় উপস্থিত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভোটের আগেই নিজের কেন্দ্রে সক্রিয় কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করে ওয়ার্ড পরিদর্শন করছেন। দীর্ঘদিন পর তার সক্রিয় উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দল আমার পাশে না থাকলেও আমি আছি। যতদিন পর্যন্ত না সেই আশাভঙ্গ হবে, ততদিন পর্যন্ত পতাকা নিয়ে নিশ্চয়ই বসে থাকবো। থাকলো কি থাকলো না বড় কথা না, আমি তো আছি। এই যে এত সংখ্যক মানুষ আমাদের ভোট দেয়, তারা কি সবই দলের সদস্য হয়? কিন্তু তারা দলের পতাকাকে বিশ্বাস করে বলেই তো ভোট দেয়। আজকে আমি বেহালার মানুষ হিসেবে যাব, যে বেহালার মানুষ আমাকে পরিষদীয় রাজনীতিতে বিজয় তিলক পরিয়ে বিধানসভায় পাঠিয়েছিল, যারা আমাকে পরপর 5 বার একই জায়গা থেকে পছন্দ করেছিল, সেই মানুষের কাছেই যাব। আমি তো বিচারালয়ে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু গণদেবতার কাছে আমার মনোভাব নিশ্চয়ই আমি ব্যক্ত করতে পারবো। কি বলবো বলুন তো, কত লোক এসে ঘুরে যাচ্ছে। আমি বলছি, কেউ বললো আর বোধহয় পার্থদা সুস্থ হতে পারবে না, কেউ বললো আর বোধহয় দাঁড়াতে পারবে না, কেউ বললো যে জেলেই হয়তো। আমি সে একটা স্লোগান দিয়ে শুনতাম বেহালায়, গঙ্গাসাগর বারবার, বিদ্যাসাগর একবার। এখানে বোধহয় কেউ ভাবছিল যে জেল থেকে
জীবন্ত পাত্র নাও আসতে পারে। কিন্তু মানুষের ভালোবাসা, বিশেষ করে আপামর বাংলা মানুষের ভালোবাসা আমাকে সুস্থ করে তুলেছে। আমি এখন তাদের প্রতি দায়বদ্ধ, যারা আমার এখনো পর্যন্ত আড়ালে আবডালে কখনো সশরীরে এসে তাদের কোনো দুঃখের কথা বলে, তাদের পাশে আমি আছি, নিশ্চয়ই থাকবো। ঠিক আছে। ভোটের আগেই রাজনৈতিক উত্তেজনা, বিজেপি বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি। বিধানসভা ভোটের আগেই নানুরের রাজনৈতিক উত্তেজনা। বিজেপি বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই উত্তপ্ত হয়ে উঠল নানুর বিধানসভা এলাকা। অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ভারতীয় জনতা পার্টির দাবি, কয়েকদিন আগেই তাদের এক মণ্ডল সভাপতির বাড়িতে সাদা থান, রজনীগন্ধার মালা ও মিষ্টির প্যাকেট রেখে যাওয়া হয়। ঘটনাকে ঘিরে তখনই চাঞ্চল্য তৈরি হয় এলাকা জুড়ে। এর মধ্যেই গতকাল গভীর রাতে বিজেপির এক বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত বুথ সভাপতির দাবি, এর আগেও তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। বিজেপি করার অপরাধেই এই হামলা বলে অভিযোগ তার। ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত 1:30 নাগাদ ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ দেখি বোমের আওয়াজ। ঘর খুলে দেখি আমার উঠোনে বোম শুধলি, ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না। কেন, কি কারণে? এই বিজেপি করি এই কারণে। বিজেপি করেন বলে বোম হয়েছে? হ্যাঁ, কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক তো আছি, ভয়ে আছি। এর আগেও কি কোনোদিন আপনাকে হুমকি দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়নি, আমার একটা সাইডে ছেলেকে হুমকি দিয়েছিল, কি বলেছে? যে এসব করলে তোদেরকে দেখে নেবো। আমরা উঠে কিছুই দেখতে পাইনি, শুধু চারিদিকে ধোঁয়া। কখন ঘটনাটি ঘটে? ওই 1:30। আওয়াজ শুনতে পেয়েছি। হ্যাঁ, যে ওই তো তখন ঘুমন্ত অবস্থায় উঠলাম, দিয়ে দেখলাম। কি দেখলেন? ওই তো শুধু ওই সুদলিগুলো, তারপরে ধোঁয়া উঠছে চারিদিকে। বোম ফেটে গেছে? হ্যাঁ। কোথাও কি আতঙ্ক লাগছে? এখন তো লাগবেই, ছেলেপিলেলি বাস হয়ে গেছি। কারা বা কে করেছে জানতে পেরেছেন? না। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ। এসেছিল পুলিশ? হ্যাঁ। কি বললো পুলিশ প্রশাসন? প্রশাসন বললো এখন দেখছি আমরা। দুঃসাহসিক ডাকাতি, গলায় ধারালো অস্ত্র, মাথায় বন্দুক দিয়ে সর্বস্ব লুট। নগদ টাকা, সোনা ও রূপোর গহনা সহ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিল ডাকাত দল। বসিরহাটের বাদুড়িয়া থানার কুলিয়া গ্রামে দুঃসাহসিক ডাকাতি। রাতে দোতলা সিঁড়ির ঘরের দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে ডাকাত দল। প্রথমেই বাড়ির ছেলে বৌমার ঘরে ঢুকে তাদের আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে সোনা রূপোর গহনা হাতিয়ে নিচের তলায় কেষ্টপদ মণ্ডল ও তার স্ত্রীর ঘরে আসে ডাকাত দল। সেখানে তাদের ঘরের আলমারির দরজা ভেঙে নগদ 60,000 টাকা, সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। ডাকাত দল চলে যাওয়ার পর চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক একত্রিত হয়। বাদুড়িয়া থানায় খবর দেওয়া হয়। বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ঘটনা ঘটেছে যে ওনারা যখন দুষ্কৃতীতে আসলো তখন আমাকে বলল টাকা পয়সা সোনা দানা দে। আমি বললাম সোনা দানা টাকা পয়সা তো আমার কাছে থাকে না, আমার থাকে ব্যাংকে। তা ওনারা টাকাটা নিয়ে নিল আর সোনাও নিয়েছে। আর আমার কাছে ছুরি ধরলো, গলায় লাঠি দিয়ে চাষ করলো, মারলো, বন্দুক ছিল, এই আরও কয়েক কথা বললো। আরও টাকা নিয়ে গিয়েছে, টাকা নিয়েছে 60,000 টাকা। আর ওই সোনা নিয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা পুলিশে জানিয়েছেন? হ্যাঁ, জানাইছি। ঘটনাটা অ্যাকচুয়ালি রাতের বেলা কিছু দুষ্কৃতী আপনার আমাদের সিঁড়ির ছাদ ভেঙে, সিঁড়ির দরজা কেটে ভিতরে ঢুকে আমাদের উপরের ঘরগুলোতে, আমার ভাইয়ের ঘরে, সেখানে গিয়ে লুটপাট চালায়। সেখান থেকে কিছু টাকা পয়সা, কিছু গহনা লুটপাট করে। তারপর নিচে চলে যায় বাবা মায়ের ঘরে। বাবা এবং মায়ের দুজনের গলাতে মাথায় বন্দুক এবং আপনার লাঠি, ধারালো অস্ত্র এগুলো ধরে তাদেরকে বাধ্য করে টাকা পয়সা এবং বাড়ির যা গহনা ছিল সেগুলো দেওয়ার জন্য। প্রায় 60,000 মতো টাকা। আর আপনার বাড়ির প্রতিদিন ইউজের জন্য যে গহনাগুলো থাকে, অবশ্যই আতঙ্কিত। রাতের অন্ধকারে বালি চুরি, নাম জড়ালো মালদার রতুয়ার বিধায়ক সমর মুখার্জি এবং জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির ছেলে।
ফুলহার নদীর বালি চুরি। বিঘার পর বিঘা নদীর পাড় কেটে চুরি হচ্ছে বালি। রাতের অন্ধকারে এই বালি চুরি করা হচ্ছে বলেই অভিযোগ। আর এই চুরির মূল কাণ্ডারি হিসেবে নাম জড়িয়েছে তৃণমূলের মালদা জেলার রতুয়ার বিধায়ক সমর মুখার্জি এবং তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির ছেলে তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির, যা ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। যদিও বিধায়ক সমর মুখার্জি বিজেপির অপপ্রচার বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। এখন তো রাজ্য সরকারের চাকরি দেওয়ার কোনো স্কোপ নেই, চাকরি বিক্রি করে আর তৃণমূলের নেতাদের টাকা পাওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই তৃণমূলের বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, তৃণমূলের নেতারা এখন নদীর বালি মাটি কেটে বিক্রি করছে এবং যে দালাল চক্র এই কাজটা করে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মাসোহারা নিয়ে সমর মুখার্জি বিধায়ক রতুয়া, এদিকে রহিম বক্সির ছেলে কর্মাধ্যক্ষ, তারা একজোট হয়ে এখানে প্রচুর টাকা রোজগার করছে এবং অবৈধভাবে যে বালি তোলা হচ্ছে তার ফলে বাঁধ দুর্বল হয়ে যাচ্ছে, যে কোনো সময় অঘটন ঘটবে তার দিকেও তাদের কোনো খেয়াল নেই। এবং রাজ্য সরকার প্রতিবারই এখন এই শুকা মরশুমে বাঁধের কাজ করে না, আবার যখন জল বাড়বে তখন আবার বালি বস্তা ফেরে সেখান থেকেও টাকা রোজগার করবে। এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গ ধরে চলছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বারে বারে হয়রানি হচ্ছে, বাড়িঘর ছাড়া হচ্ছে। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের কাহাল গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটে চলছে বালি পাচার। বিগত 2-3 দিন ধরে স্থানীয়রা বালি ভর্তি গাড়ি আটকও করেছেন। নদীর ধারে বালি ও মাটি কেটে পাচারের অভিযোগ তুলে বিজেপি পরিচালিত কাহাল গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিডিও ও জেলা শাসককে লিখিত অভিযোগ করেছেন। যদিও মাটি কাটার অনুমতি রয়েছে বলে দাবি বিধায়ক সমর মুখার্জির, কিন্তু এভাবেই মাটি কাটলে বন্যার সময় সমস্ত কিছু তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা শেখ জাহাঙ্গীরের অভিযোগ, ভোটের টাকা জোগাড় করার জন্য তৃণমূল নেতারা এই ধরনের ঘৃণ্য কাজ করছেন। বিধায়ক আবার টিএমসির সব নেতারা সব মিলে মাটি কেটে চুরি করে বিক্রি করছে। আবার কালকে আসলাম, আইসি সাহেবকেও জানালাম, আবার বিডিও সাহেবকে ফোন করলাম, ও বলছে বেলারের কাছে যান। তো বললো আমাদের একটা সরকারি কাজ চলছে, এখানে মাটি চুরি করে যদি বাইরে যদি বিক্রি করে 6 টাকা করে, তাহলে এখানের প্রশাসন কি করছে, কোথায় যাচ্ছে এখানে মাটি কি জানতে পারছে? এটা পাবলিকরা বলছে বিহারে এটা বিক্রি করছে, কোনো গাড়িতে নম্বর নাই, এখানে মাটি চুরি করে রাত 12টা পর্যন্ত বিক্রি করছে। কারা যুক্ত এর পেছনে? এইটা বলছে যে টিএমসি সরকার আছে, টিএমসি পাওয়ার দেখাচ্ছে, এটা গলত পাওয়ার দেখাচ্ছে ওরা। তো ওদের টাকার কমই পড়ে গেছে, তো এটা পাওয়ার ইস্তেমাল করছে গলত হিসাবে। এটা হয়তো ভোটের জন্য টাকা ইস্তেমাল করছে, টাকা কামাই হয়ে যাবে তো এটা ভোটে খরচা করবে। মাটি চুরি করে বিক্রি করে যদি বাঁধটা ভাঙন হোক, তো এটা দায়িত্বটা কে দিবে? আমাদের বিডিও সাহেব দিবে না, এটা আইসি সাহেব দিবে না, এটা বেলোরা দিবে? রাতের অন্ধকারে তৃণমূল বিধায়কের মদতে জেসিবি দিয়ে মাটি কেটে ভিন রাজ্যে পাচার করছে। আমরা চাই দ্রুত এই মাটি পাচার বন্ধ হোক। বালি কাটা এটা নিষেধ আছে, হ্যাঁ, এখানে টোটালি ট্র্যাক্টর ম্যাক্টার নৌকালোরও চলতে দিই না, চলে না। এবারে হুট করে ওরা বাইরে থেকে আইসে এখানে জড়িত আছে কে, রাজেশ না কি লালটু চৌধুরী আছে, বাবু বক্সি, সমর মুখার্জির কাছে আমরা গেছি, তো বলছে বাপরে এক টুকরি মাটি কাটতে গেলে বুকে ব্যথা হয়। তা আজকে হাজার হাজার টলি এবারকার চলে যাচ্ছে বাহিরে, এটাকে রুকাচ্ছে না। এবারকার এর আগে মানে হচ্ছে গাড়ি ধরছি, পুলিশ আসছে, নিয়ে চলে যাচ্ছে, ফের ছেড়ে দিচ্ছে, ফের এসে নিয়ে যাচ্ছে। আর পার্শ্বে ফুলহর নদী পিয়েছি, এইটা আমরা বাঁধ কেটে চলে আসছে। এর আগে 2বার আমরা বন্যাতে ভাইসেছি, হ্যাঁ, বন্যাতে ডুবেছি। জানেন এই মাটিটা তাড়াতাড়ি বন্ধ হয়, জানে যেভাবে ব্যবস্থা হবে এভাবে মাটি কাটলে কি বাদ আমাদের থাকবে না, কাহালা অঞ্চলই থাকবে না, কোথায় যাবে কোনো দিশা নাই। রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির দাবি সবই বিজেপির অপপ্রচার। তিনিও নদীর মাটি ও বালি কাটার বিরুদ্ধে। তার দাবি সরকারি রাজস্ব দিয়ে এই নদীর বালি ও মাটি কাটা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে নদীর বালি চুরি অভিযোগে রতুয়ার বিধায়ক সহ তৃণমূলের জেলা সভাপতির ছেলের নাম জড়িয়ে ময়দানে রীতিমতো বিজেপি, আর যা নিয়ে সরগরম হয়ে উঠেছে মালদার রতুয়ার রাজনীতি। নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া। জীবিত হয়েও পোর্টালে মৃত, 2 বছর ধরে বন্ধ ভাতার, দ্রুত সমাধানের দাবি বৃদ্ধার।
জীবিত হলেও সরকারি পোর্টালে মৃত দেখানো হয়েছে 72 বছর বয়সী জ্যোৎস্না মণ্ডলকে। আর সে কারণে গত 2 বছর ধরে বন্ধ তার তপশিলি বন্ধু ভাতা। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বাসিন্দা জ্যোৎস্না দেবী আগে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন, কিন্তু 2024 সালের মার্চ মাস থেকে হঠাৎই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যায়। আমার মা হচ্ছে জ্যোৎস্না মণ্ডল। তো বিগত অনেক দিন থেকে ভাতা পাচ্ছিল। তো একবার 22-এর দিকে মার একটু অসুস্থ হয়। তো অসুস্থ হওয়ার পরে আমরা ব্যাংকে যাই। ব্যাংকে যাওয়ার জন্য যে ব্যাংকে থেকে যে মার ভাতার টাকাটা ঢোকে সেই টাকাটা আমরা উঠাবো। উঠানোর পরে সেই টাকা দিয়ে চিকিৎসা করব। কিন্তু ব্যাংকে গিয়ে দেখি যে মার ভাতা বন্ধ হয়ে গেছে। তো এরপরে আমরা খড়িবাড়ি যাই। খড়িবাড়ি অনেক কয়দিন 8-10 দিন ঘোরাঘুরি করার পরে সেখান থেকে কোনো সুরাহা হয় না। পরে আমরা বিডিও ম্যাডামের কাছে যাই। বিডিও ম্যাডামের কাছে যাওয়ার পরে বিডিও ম্যাডাম একজনকে ডেকে বলে যে কি ব্যাপার, এর ভাতাটা বলে বন্ধ হয়ে গেছে, তোমরা একটু দেখে দাও। তো উনিও দেখাশোনা করার পরে তারপরে আমাদের জানানো হলো যে মা নাকি জন্ম মৃত্যু পোর্টাল থেকে মাকে মৃত বলে ঘোষণা, মানে ওখানে দেখানো হচ্ছে মৃত। তো তারপর থেকে আর ভাতা পাচ্ছে না। অসুস্থতার মধ্যেই ব্যাংকে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন সরকারি পোর্টালে তাকে মৃত দেখানো হয়েছে। পরে বিডিও অফিসে যোগাযোগ করলেও একই তথ্য সামনে আসে। বৃদ্ধার অভিযোগ, আমি বেঁচে আছি অথচ কাগজে কলমে আমাকে মৃত বানানো হয়েছে, দ্রুত ভাতা চালু করা হোক। আমার ভাতাটা পাই না, ওই জন্য আমার খুব অসুবিধা, অনেক দৌড়াদৌড়ি করতেছি। আমি টাকা পয়সা পাই না, আমি এখন ওষুধ খাইতে পারি না, খুব অসুবিধা আমার। আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি, কেউ কিছু করতেছে না। আরো বলে যে আমি মৃত্যু, এটা কেন বলে আমি জীবিত থাকতে। কতদিন ভাতা পেয়েছেন? 3 বছরের মতো পাইছি, এখন 2 বছর থেকে ভাতাটা পাইতেছি না। বৃদ্ধার ছেলের দাবি, পঞ্চায়েত থেকে বিডিও অফিস সব জায়গাতেই বহুবার আবেদন করা হয়েছে, তবু সমস্যার সমাধান হয়নি। যদিও রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা সিংহ এবং খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ জানিয়েছেন সব দিক খতিয়ে দেখে সমস্যার সমাধান করা হবে। এটা বিষয়টি তো জানা ছিল না, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এটা আমাদেরকে আগে খতিয়ে দেখতে হবে কি আছে না আছে, কি করে হলো এটা এরকম হওয়া তো কথা না। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যে সরকারি সুযোগ সুবিধা রয়েছে এই জ্যোৎস্না মণ্ডলের যেন অতি দ্রুত যেন এনার সরকারি সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না থাকে, তাড়াতাড়ি যেন চালু করা হয়, সেটা আমরা জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ওনারা কালকে এসেছিলেন, যত খবর পেলাম, তো এই অভিযোগটা জানিয়েছেন। তো যেটা আমরা খোঁজ নিয়ে দেখলাম, ওনাকে বললাম যে একটা চিঠি করতে, অ্যাপ্লিকেশন করতে, তারপর আমরা যে ব্যবস্থা নেওয়ার নেব। সমস্যাটা তো আমাকে দেখতে হবে কোথায় হয়েছে। উনি এখন চিঠি দিক, আমরা তো জানতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা ইনকোয়ারি করছি কোথায় সমস্যা হয়েছে। চিঠি দিলে আমরা ওটা ঠিক করে দেব। কতদিনে এই সমস্যার সমাধান হয় সেই পথ চেয়ে জ্যোৎস্না দেবী। নিউজ ইন্ডিয়া। চোর সন্দেহে 2 অজ্ঞাত পরিচয় যুবককে গ্রামবাসীর গণপিটুনির ঘটনায় 5 জনকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। গতকাল রাত্রি 8টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত পাঁশকুড়া থানার ঘোষপুর বাজার সংলগ্ন একটি পাড়াতে বাইকে করে 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। দীর্ঘক্ষণ এলাকায় ঘোরাঘুরি করার পর এলাকাবাসীর সন্দেহ হয়। তাদের আটকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো কিছু ঠিকভাবে বলতে পারে না। এরপর তাদের চোর সন্দেহে তাড়া করে এলাকাবাসীরা। অজ্ঞাত পরিচয় ওই 2 বাইক আরোহী বাইক ফেলে পাশের জঙ্গলে লুকিয়ে পড়ে, সেখানেও এলাকাবাসী তাড়া করে। ওই অজ্ঞাত পরিচয় 2 যুবককে ঘোষপুর বাজার রোডের ওপর ঘিরে ধরে। এরপরেই উত্তেজিত জনতা চোর সন্দেহে গণপিটুনি শুরু করে। ঘটনাস্থলে পুলিশ এসে আহত ওই 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই 2 যুবক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই মারধরের ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত 2 ব্যক্তির বাড়ি পাঁশকুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকায়। আপনারা দেখেছেন কিছুদিন আগেই আমরা এটাকে মানে ঘটনা ঘটার আগে থেকে আমরা অ্যাড্রেস করছি, যাতে একদম সব থেকে যেগুলো রিমোট কর্নার পকেট আছে, এটা জানেন যে এটা বর্ডারিং এরিয়া রেবড়া থানার সঙ্গে আছে, অনেকটা রিমোট থানা থেকে। সেখানে একটা ঘটনা ঘটেছে, খুব প্রাথমিক স্তরে আছে। আমরা তাদের চিকিৎসাটাকে আগে প্রায়োরিটাইজ করেছি,
তার সঙ্গে আমরা বেশ কিছু অ্যারেস্টও আমরা বলবো এখন করেছি, মানে খুব রাত্রি কালকে রেড হয়েছে। আমরা তো এটা বলেই দিচ্ছি যে নিজের হাতে আইন তুলে নেবে, যে কোনো লাইনই হোক। আপনার মনে হচ্ছে যে কেউ একটা ছেলে ধরা আছে, কেউ একটা চুরি করতে এসছে, এটা হতে পারে যে সে তার মধ্যে চুরির উদ্দেশ্য আছে। আপনার কাজ হচ্ছে তাকে ধরলেন, ইউ কান্ট লিঞ্চ সামওয়ান টু ডেথ, এটা তো আমার দেশের সংবিধান অ্যালাউ করেন। তো আপনাকে পুলিশকে খবরটা দিতে হবে, যদি না দেন আপনার এগেনস্ট অ্যাকশন হবে। যেমনভাবে আমরা বলছি যে এমনি ধর্মীয় লাইনে বেরিয়ে পড়লেন, মন্দিরে কিছু একটা হয়েছে, মসজিদে কিছু একটা হয়েছে, আপনি বেরিয়ে পড়লেন, হ্যাঁ, তো দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার মুসলিম এক হও বলে, তো এটাতে তাদের উপর আগে অ্যাকশন হওয়া উচিত পুলিশের। চোর সন্দেহে প্রচুর মারধর করেছে, কি বলবেন? ওই মারছে ধরে চলে গেছে বাড়িতে 7টার সময়। হ্যাঁ, আমাদেরকে রোজা খুলানি দিয়ে গেছে, আর ওই সন্ধেবেলা গেছে আর কি, বাড়িতে যেমন যাই বাজারে ওই রকম গেছে। এই যে চোর সন্দেহে মারলো, কি বলবেন? কি বলবো, আমার নসিবের লেখা, আমার ভাগ্যের লেখা, কি করব, করবার কিছু নাই। আর প্রচণ্ড আতঙ্কে আছি, আর এখানে সিকিউরিটি গার্ডটা দিলে খুবই ভালো হয়। যা ভয়, বাচ্চা নিয়ে থাকবো কি করে এরকম হলে। আচ্ছা, কালকে আপনাদের পাড়াতেই তো দুজন ঢুকেছিল? হ্যাঁ, আমি তো বাড়িতে ছিলাম নি, আসছিল বলছে, দিয়ে এসে দেখছিল ওখানে সব ধরেছে দুজনকে। আচ্ছা, তারপর থেকে সারা রাত কি আতঙ্কে কাটিয়েছেন? আর বলবেন নি, সারা রাত ঘুমাতে পারিনি, দু চোখের পাতা এক করতে পারিনি, বাচ্চারা নিয়ে আমি একা থাকি। তো ওই রাত্রে হলো মেয়েদের ছেলেদের হলো হচ্ছিল কি, চোর ধরা পড়ে দিয়ে মারপিট হচ্ছে, এবার আমি কি করি? আচ্ছা, তাহলে মানে কালকে রাত্রে কি হলো তারপরে, মানে আপনারা কি দেখলেন? আমরা আর কিছু দেখিনি, তারপরে চলে আসছে। কে এসছে? ওই তারা পুলিশরা 12টার সময়, রাত 12টায় তুলে নিয়েছে। কি বলে তুলে নিয়ে গেছে? ও বলে চলো তোমাদেরকে আমরা তুলবো, এরকম গাড়ি করে তুললো, বলে তোমরা নাকি দোষী আমরা হতে পারি। কতটা আতঙ্কে বা কতটা ভয়ের মধ্যে আছে? অনেক ভয়, মোর ভাইয়ের যা কাঁদেটে না, সেই বুড়ো ভাইটা দমে কাঁদেটে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ মাংস বন্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলেই এখানেও মাছ মাংস বন্ধ হয়ে যাবে। চুঁচুড়ায় বিজেপি নেতার একটি ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। অভিযোগ উঠেছে বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ মাংস বন্ধ হয়ে যাবে। তৃণমূলের হুঁশিয়ারি, 2026 সালে ভোটের জবাব দেবে মানুষ। যদিও বিজেপি নেতার দাবি তার বক্তব্য বিকৃত করা হয়েছে। চুঁচুড়ায় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় বিহারের মতো বাংলাতেও বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ হয়ে যেতে পারে। সম্প্রতি বিহারের খোলা জায়গায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞার এই প্রসঙ্গেই মন্তব্য বলে জানান। দেখুন, নেতা কি ছাগল আমি জানি না, বাংলার মানুষ মাছে ভাতে দুধে ভাতে, বাংলার মানুষ মাছ ভাত ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। এটা বিহার নয়। যারা বলছে মাছ মাংস বন্ধ করে দেবে, তারা আগামী 26-এ বুঝতে পারবে কত ধানে কত চাল। আমি যা দেখেছি, তিনি পরিষ্কার বলছেন বিহারে হয়েছে, বাংলাতে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ হবে। অতএব এর বাইরে আমি কিছু শুনিনি, যেটা শুনেছি সেটা বলছি। মানুষ বুঝিয়ে দেবে বাংলায় মাছ মাংস বন্ধ করার রেজাল্ট। ভিডিও বার্তাটি কি পুরো দেখেছে বা পুরো দেওয়া হয়েছে, সেখানে সম্পূর্ণভাবে ব্যাখ্যায়িত করা হয়েছে কিভাবে এরা এখানকার অপপ্রচার চালাচ্ছে, বিকৃতভাবে একটা নির্দেশিকাকে এখানে বিকৃত রূপে সেটাকে পরিবেশন করছে। আমার ভিডিও বার্তায় সম্পূর্ণভাবে বলা হয়েছে যে কোথাও বিজেপি সরকার বা বিজেপি সংযুক্তকারী কোনো সরকার মাছ মাংসকে বন্ধ তো করেইনি, উল্টে খাদ্য সুরক্ষার জন্য এবং খাদ্য সচেতনতার জন্য, পরিবেশ সচেতনতার জন্য নির্দিষ্ট স্থানে যাতে এই মাছ মাংস এগুলো বিক্রয় হয় এবং সুরক্ষা, যেমন মিষ্টান্ন বিক্রি হয় মিষ্টির দোকানে কাঁচের বক্সের মধ্যে দিয়ে, সেরকমই ভাবে যাতে মাছ মাংস এগুলো বিক্রয় হয় নির্দিষ্ট একটা কাঁচের বাক্সে এবং যত্রতত্র যাতে তাকে কাটানো হয়, কারণ সংরক্ষিত জায়গায় সুরক্ষিতভাবে এই খাদ্যদ্রব্য যাতে মানুষের কাছে পৌঁছায়, মানুষ গ্রহণ করতে পারে। সম্পূর্ণ ভিডিও বার্তা না দিয়ে এই অপদার্থ আমাদের এখানকার এমএলএ যে বাংলা উচ্চারণ ঠিক মতন করতে পারে না, সে এসেছে আমাকে বলতে। আগে তাকে বলুন বাংলা উচ্চারণটা, শব্দার্থটা ঠিক করে উচ্চারণ করতে, তারপরে এই তৃণমূলের তথাকথিত যারা নেতা তারা আমার বিরুদ্ধে বলুন।
অবৈধ বাংলাদেশি ভোটারদের নাম তুলে টাকা চাইছে বিএলও। অভিযোগ উঠেছে বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। ভাইরাল অডিওকে ঘিরে বিতর্ক। ফোন করে অবৈধ বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার নামে টাকা চাইছে বিএলও। এমনই অভিযোগ উঠল বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের এক বিএলওর বিরুদ্ধে। বিএলওর সঙ্গে সে বিষয়ে কথোপকথনের ভয়েস রেকর্ড ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভয়েস রেকর্ডের সত্যতা যাচাই করেনি নিউজ ইন্ডিয়া। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর মেলের মাধ্যমে জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওর কাছে বিএলওর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। 50-এর নিচে হবেই না বলো? আমি পরিষ্কার ভাবে কথা বলেছি, ঠিক আছে? এবার আরেকবার বলবো, যদি ভজর ভজর না করে সেও তোমার জানাবো, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কথা ফাইনাল হয়ে আছে যে স্যার আমি বললি ওরা অবশ্যই ম্যানেজ করবে। তা খুব কষ্ট, এই চাপ হয়ে যাবে ওদের উপর। বলছে তুই কথা বল, যদি না হয় সেও বলে দিবি, আমার কোনো দায় নেই। এটা কি বলো তুমি, আমি একা তো। আমি বলছে আমি কারোর ঠিকে নিয়ে বসে নেই যে সবার দায়িত্ব নিয়ে আমি ইয়ে করবো, চাপ জানাবো আমি। আর এইটা ম্যানেজ করতে যদি কষ্ট হয়ে যায় তা সে বলে দিবি। এইভাবে কথা বললে যে পরিষ্কার কথা, শোনো ভাই, আমি কোনো লুকোচুরি এর মধ্যে করবো না, ঠিক আছে? আমার যে লোক কিছু দেবে তাও বলিনি। আমি বলেছি স্যার মনে করেন আমার দিতে হবে না, সেইভাবে তখন ওই 10-এর কথা বলেছে। 5টা 50,000 টাকা মানে বিশাল আমার টাপ বেঁধে যাচ্ছে। একটু শোনো, আমার একটা কথা শোনো, শুনে নাও তুমি। বলো। তোমরা যে এই উঠে যাবা, তোমার 14 গোষ্ঠীর আর কোনো দৌড়দৌড়ি লাগবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এই নিয়ে তোমার দৌড়দৌড়ি করতে হয় তা সে দৌড়দৌড়ির মা বাপ থাকবে না, এটা আমার থেকে ভালো তুমিও জানো। সে তো জানি, এখন এই 50,000 টাকা জোগাড় করা, ওই শুধু জাতি ওতে জাতি জুতো সাল উঠে যাবে। অভিযোগটা যে ওই টাকা নিয়ে ওই 10,000 টাকা করে নিয়ে ভোট করে যাচ্ছে, আমার ছেলে ওই সম্বন্ধে একদম কিচ্ছু না, সম্পূর্ণ ভুল কথাবার্তা, সব বদমাইশি। এত তৃণমূল পার্টির একযোগে এই প্রধানের থেকে শুরু করি এই নপাড়ার পার্টের কিছু মুসলমান সম্প্রদায়ের লোক দিয়ে এই চক্রান্ত করি, এবং এই 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 পার্টের লোক আছে। আপনার ছেলের পুরো নাম কি? পুরো নাম চন্দ্রকান্ত মণ্ডল। কোন স্কুলে কাজ করে? এই ঝাউখালি স্কুল। ছেলে কি বলছে যে অভিযোগটা হয়েছে, পাল্টা থানায় যাবে, জানাবে? এই অভিযোগটা এখন এই অভিযোগটাই এই তো নতুন শুনছি আমি। কালকে পুলিশ এসেছিল না? পুলিশ এসেছিল না, পুলিশ ওই বোধহয় গিয়েলো থানায় নাকি। আচ্ছা, হতে পারে। হ্যাঁ, এবার গিয়ে সারাদিন এদিক ওদিক ঘুরিয়ে সন্ধ্যেবেলা বলছে মোবাইল অফ করি আমার থানায় ঢুকলে, ওই তারপর মিনিট কয়েক পরে আবার বেরিয়ে গিয়ে। বিএলওর নাম চন্দ্রকান্ত মণ্ডল। তার বাড়ি বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতের নপাড়া 120 নম্বর বুথে। পেশায় বয়রা ঝাউখালি প্রাইমারি স্কুলের শিক্ষক সে। ভাইরাল ভয়েস রেকর্ডে বয়রা নপাড়ার 120 নম্বর বুথের ইসমাইল মণ্ডলের সঙ্গে চন্দ্রকান্ত মণ্ডলের কথোপকথন শোনা যাচ্ছে। সেখানে ইসমাইল মণ্ডলের বাংলাদেশি পরিবারের 6 সদস্যের নাম ভোটার তালিকায় তুলে দেবার জন্য 10,000 টাকা প্রত্যেক ভোটার পিছু চাইতে শোনা গিয়েছে। বিডিও, এডিও, মাইক্রো অবজারভারের নাম করে সেই টাকা চাওয়া হয়েছে ভয়েস রেকর্ডিংয়ে। মোট 50,000 টাকা চাওয়া হয়েছে। টাকা দিলে নাম তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে অডিও রেকর্ডিংয়ে। বিজেপির অভিযোগ, এভাবেই টাকার বিনিময়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ্যে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে। ইসমাইল একজন মুসলিম বাংলাদেশি। 2002 সালের তালিকায় তাদের কারোর নাম নেই। শুনানিতে ডাকা হয়েছিল। তার পরিবারের লোকজন বেশি দিন হয়নি বাংলাদেশ থেকে এসেছে। তৃণমূলের সহযোগিতায় এগুলো হচ্ছে অভিযোগ বিজেপির, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগও স্বীকার করেছে। এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, আমি শুনেছি তারা কোনো আমাদের দলের লোক হবে, এটা আমার বিশ্বাস হয় না। কারণ কি, এত বড় দুর্নীতি যে করতে পারে সে কোনো রাজনৈতিক দলের লোক না, সে একটা সত্যিকার অর্থেই খুব খারাপ মানুষ এবং মাঝে মানসিকতার মানুষ। এসআই নিয়ে যখন মানুষ চারিদিকে উত্তল, তখন যদি এই কথা কাজ করে থাকে, নিঃসন্দেহে নিন্দনীয় এবং এটা খুবই অন্যায়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বা এখানে রাজনৈতিক ইস্যু করা যায়, এটা আমি বিশ্বাস করি না। তবে ঘটনা হচ্ছে এটা সে সত্যিকারে করেছে কিনা, আর এটা সে তার পক্ষে এটা করা সম্ভব কিনা সেটা অবশ্যই তদন্ত হবে, এবং তদন্ত হয়ে যদি দেখা যায় প্রমাণিত হয় তাহলে তার শাস্তি তাকে নিতেই হবে।
এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। তবে ইসমাইলের তরফে এ বিষয়ে কোনো কথা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিএলও চন্দ্রকান্ত মণ্ডলের বাবা অভিযোগ অস্বীকার করে বলেন, ছেলেকে মিথ্যাভাবে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, যদি কেউ অন্যায় করে থাকে তবে আইনের পথে চলবে, এর সঙ্গে দলের কোনো যোগ নেই। বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ ইন্ডিয়ার পর্দায়। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিক। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিক।